টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, সময়ের চাহিদা অনুসারে আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের একদিকে যেমন কিছু সুখবর আছে, অবশ্য সুখবর কতজনের জন্য সেটা হিসাবের ব্যাপার, তারপরেও সুখবর তো সুখবরই। কিছু সুখবর নিয়েই আজকে আমরা অনুষ্ঠান শুরু করব এবং আলোচনার জন্য আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের গোল্ড কার্ডের আবেদন শুরু, শর্ত ছাড়াই পাবেন গ্রিন কার্ড এবং নাগরিকত্ব। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সুখবর। অবশ্য বারবারই বলছি যে আসলে সুখবর কাদের জন্য, কতজনের জন্য সেটি নির্ভর করছে হিসাবের উপরে। এছাড়াও কিছু আপডেট আছে বা কিছু খারাপ খবর তো আছেই। আমাদের কমিউনিটিতেও অনেকেই গ্রেপ্তার হচ্ছে আইসের হাতে। সে বিষয়টি লেটেস্ট কি আছে সেটি আমরা আলাপ করতে পারি এবং লস অ্যাঞ্জেলেসে যে বা ক্যালিফোর্নিয়াতে যে রাইট হচ্ছে সেক্ষেত্রে কি আপডেট আছে সেটুকু একজন অভিজ্ঞ অ্যাটর্নির কাছ থেকে আমরা জানতে চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যাল প্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য। জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনি অত্যন্ত বিনয়ী মানুষ, তাই সবাইকে এই কথাটা বলেন, ভালোই লাগে শুনতে। তারপরেও আপনার এই সারাদিনের কর্মক্লান্তি, ব্যস্ততা সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে গিয়ে আমরা একটু সুখবর দিয়ে আগে শুরু করি, তারপরে খারাপগুলো না হয় একটু পরেই বলবো না। তো আমরা যে সুখবরটি আমরা শুনতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন আগে একটি নির্বাহী আদেশ দিয়েছিলেন যে গোল্ড কার্ডের মাধ্যমে তিনি এদেশে ভালো ভালো মানুষদেরকে নাগরিকত্ব দেবেন বা গ্রিন কার্ড দেবেন, পরবর্তীতে নাগরিকত্ব দেবেন। তার আবেদন শুরু হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে শর্ত ছাড়াই এই ধরনের গ্রিন কার্ড এবং নাগরিকত্ব পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, তবে একটি একটি করে রাখবো। প্রথমে যেটা আমি জানতে চাইবো আপনার কাছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত এই গোল্ড কার্ড কি EB-5 যে প্রোগ্রামটি ছিল সেই EB-5 প্রোগ্রামের বিকল্প কিনা? যদি বিকল্প হয় সেক্ষেত্রে এই গোল্ড কার্ড চালু হওয়ার পর কি EB-5 প্রোগ্রামটি বাতিল হয়ে যাবে? যদি না হয়, তাহলে যদি না যায় তাহলে সেক্ষেত্রে কত সাল পর্যন্ত কার্যকরী থাকবে? অনেক লম্বা প্রশ্ন, তিনটা প্রশ্ন, একটা প্রশ্ন তিনটা প্রশ্ন। যেহেতু সুখবর দিয়ে শুরু করেছেন, একটা সুখবর দিয়ে রাখি। আমি রিসেন্টলি 2.5 মান্থে মেরিট বেস গ্রিন কার্ড পেয়েছে, অনলি 2-2.5 মাসের ভিতরে। এটা হয়তো খুব বিশ্বাসও করবে অনেক বিশাল ব্যাপার। সময় ট্রাম্প প্রশাসনের সময় মানুষ মনে করে শুধু খারাপই হচ্ছে, এগুলা কিন্তু বিগত সরকাররা অনেক সময় লাগতো, কিন্তু এখন রিসেন্টলি আমি ছাড়ে মানে 2 মাস 20 দিনের ভিতরে গ্রিন কার্ড পেয়ে গেছি। ইন্টারভিউ হওয়ার পরে, ইন্টারভিউ ফাইল করার পর থেকে 2 মাস 2.5 মাসের ভিতরে গ্রিন কার্ড তার পেয়ে গেছে। সো অ্যাপ্রুভ হয়ে গেছে কেস। সো এটা একটা বিশাল সুখবর যারা ম্যারেজ বেসড পিটিশন এখন করতে চাচ্ছেন বা আছেন, যদি বৈধভাবে মেয়ে হয়ে থাকে এবং যদি রিয়েল ম্যারেজ হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে প্রশ্নটা আসছে EB-5 এবং ট্রাম্প কার্ড, আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না। ট্রাম্পের যে কার্ডের ঘোষণা ছিল, ট্রাম্পের $5 মিলিয়ন ইনভেস্টমেন্টের মাধ্যমে এটার প্রসেস উনি শুরু করেছেন trumpcard.gov। উনি এখন বর্তমানে চাচ্ছেন উনি শুধু নামটা রেজিস্ট্রি করতে হবে। প্রথম ধাপ হচ্ছে যারা ইন্টারেস্টেড তাদের নাম, তাদের রিজিয়ন, কোন এলাকা থেকে তারা অ্যাপ্লাই করছে এটা, এবং ইমেল অ্যাড্রেস দেবে এবং তার রেজিস্ট্রেশন করে রাখা, প্রি রেজিস্ট্রেশন। আফটার
10 মিনিটস তার ইমেলে একটা কোড যাবে। এই কোড যাওয়ার পরেই কিন্তু তাকে কনফার্ম হলো, সে তারপর আবার পরবর্তী ইমেলে সে কনফার্ম করে তার নাম এখানে ওয়েটিং লিস্টে আছে। এটা মানে আপনি বর্তমানে কোনো ধরনের প্রমিস নাই, কোনো ডকুমেন্ট চাচ্ছে না, টাকা পয়সা কিছুই চাচ্ছে না, কিন্তু চাচ্ছে যে সবাই যেন এটা যারা ইন্টারেস্ট তার রেজিস্ট্রেশন করে যেন রাখে। যখন সে প্রসেস শুরু করবে, অ্যাকচুয়াল প্রসেস, এটার প্রসেস, কিন্তু যখন সে অ্যাকচুয়াল প্রসেস শুরু করবে তখন ওয়েটিং লিস্ট থেকে নাম ধরে দেবে, মানে যাচাই বাছাই করে ইমেল করে, তখন আপনাকে বলা হবে এই ডকুমেন্ট দাও, এই কোয়ালিফাই করো, তারপরে সোর্স অফ মানি, তারপরে সিজনস অফ মানি আপনার কিনা, আপনি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে করছেন নাকি ব্যক্তিগতভাবে করছেন, এটা তারা জানতে চায়। বর্তমানে সে যাচাই বাছাই করতেছে। একটা সমীক্ষায় আসছে তারা এখন পর্যন্ত আপনার 15,000 people already মানে এটা শুরু হয়েছে তো আজকে, ওয়েটিং লিস্ট আজকে কয়েকদিন আগে শুরু হয়েছে। এটা 15,000 ইন্ডিভিজুয়ালস অলরেডি নাম রেজিস্ট্রেশন করেছে। এই হিসাব ধরলে আমরা $75 বিলিয়ন আশা করতে পারছি যদি এই 15,000কেই যদি গ্রিন কার্ড দেওয়া হয় এবং তারা যদি রিয়েলি ইনভেস্টর হয়ে থাকে। কিন্তু ট্রাম্প প্রশাসন এটাও বুঝতেছে না, অনেকে ইচ্ছাকৃতভাবে করবে। এর মধ্যে যে 50% রিয়েল কিনা we don't even know. আমাদের আমেরিকার ট্রাম্প প্রশাসনের এক্সপেকটেশন হচ্ছে $1 trillion which is a lot of এই প্রোগ্রাম থেকে আয় করার ইচ্ছে, কিন্তু 15,000 ইন্ডিভিজুয়ালের মাধ্যমে আমাদের হিসাবে আসে মাত্র $75 বিলিয়ন। যদি এই প্রোগ্রামের মাধ্যমে তাহলে যদি চলবে, এখন যারা যারা উৎসাহিত আছেন তাদের উচিত হবে নামটা রেজিস্ট্রেশন করে নেওয়া এবং ওয়েটিং লিস্টে নাম লেখানো। আপনার প্রথম শেষের সেকেন্ড প্রশ্ন ছিল এটা ইবিভাবে বিকল্প কিনা। আপনারা জানেন এই প্রোগ্রামটা যদি ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করে তখন কিন্তু অনেক আইনগত বাধা বিপত্তি আসতে পারে, পরে এটা নাও টিকতে পারে। এই কারণে ট্রাম্প প্রশাসনের তাদের যে লিগ্যাল টিম তারাও বলতেছে এটা কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, এটা একটু সময় লাগতে পারে। কিন্তু হোপফুল যে প্রোগ্রামটা হচ্ছে তারা লিস্টে নাম চাচ্ছে। নাম্বার থার্ড প্রশ্ন হলো এটা যদি হয় EB3 বন্ধ, EB5 বন্ধ হয়ে যাবে কিনা বা কত। অ্যাকর্ডিং টু প্রেজেন্ট ল অনুযায়ী EB5টা 2027 সাল পর্যন্ত চলার কথা, আনলেস কংগ্রেসে যদি এটা অনুমোদন হয় এটা বন্ধ না করে। এইখানে সুবিধা হচ্ছে কি কাউকে কোনো ডাইরেক্ট ইনভেস্ট করতে হবে না, তাদের কোনো টার্গেটেড এরিয়া খুঁজতে হবে না, কোনো এমপ্লয়মেন্ট প্রয়োজন নাই, এটা সরাসরি গ্রিন কার্ডের মধ্যে। কিন্তু আপনার পরের প্রশ্নগুলো করলে আমি উত্তর দিতে পারবো। সেক্ষেত্রে আশার বাণী হচ্ছে যাদের এই পরিমাণ টাকা মানে ডলার সেটি আমি বলতে পারছিলাম যে তারা এখানে পারবে, আর কেউ তো এখানে কোয়ালিফাই করার সুযোগ নাই। তো তার মানে যে এত সহজে গ্রিন কার্ড পেতে যাচ্ছে মানুষ, তো এই পরিমাণটাও আপনি বললেন $5 মিলিয়ন। $5 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশের এতে $50 লক্ষ, 50 কোটি, তার মানে 60 কোটির উপরে, 60 কোটি টাকা বাংলাদেশের থেকে বৈধভাবে কেউ এত টাকা আনতে পারবে বলে মনে হয় না। যদি থাকতে পারে আমরা হয়তো জানি না, তা আমাদের কাছে হয়তো জানা নাই, কিন্তু অনেকের থাকতে পারে। বেশিরভাগ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে মানি ট্রান্সফার করা ইজি এবং মিডল ইস্ট থেকে ট্রান্সফার করা ইজি, চায়না থেকে ট্রান্সফার করা ইজি। এটার মূল লক্ষ্য ছিল চায়নার থেকে যারা আসে তারা কম পয়সায় কম টাকায় $500,000 ছিল এক সময়, এখন হচ্ছে $800,000। EB5 তার 800,000 থেকে 1.05 মিনিমাম 800,000 ইনভেস্ট করলে 800,000 এনাফ যদি সার্ভিস সেন্টার টার্গেটেড সেন্টারে করে। সো এটা করার ফলে প্রচুর চায়না থেকে প্রচুর লোক চলে আসছে, মানি ট্রান্সফার করাদের ইজি। ওরা করে কি ওই দেশের জমি বন্ধক দিয়ে, প্রপার্টি বন্ধক দিয়ে তারা এখানে টাকা নিতে পারে, তার ব্যাংকগুলো এই সুযোগ সুবিধা দিচ্ছে, অন্য দেশগুলো দিচ্ছে না, এই জন্য তারা এগুলো দখল করছে। এটার বিকল্প হিসেবে চাচ্ছে যে ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা। তো সেই কারণে এই প্রশ্নটাই আপনার কাছে আমি করতে চেয়েছিলাম যে ধরুন আপনি, যদিও আমি হয়তো সন্দেহ প্রকাশ করছি যে 60-70 কোটি টাকা একটা বিশাল ব্যাপার, এত অর্থ বাংলাদেশ থেকে কেউ ইনভেস্ট করতে পারবে কিনা। আবার অন্য দিক থেকে যদি চিন্তা করি, বাংলাদেশের একটা শ্রেণীর হাতে প্রচুর পয়সা আছে, প্রচুর, কতটুকু বৈধ, কিন্তু তারা যদি ইচ্ছে প্রকাশ করে কিভাবে তারা আনতে পারবে, বৈধতা কোথায় পাবে? ধন্যবাদ। এই বিষয় নিয়ে আমি অনেক বছর যাবত কথা বলছি। বাংলাদেশ ব্যাংকের যখনই গভর্নর আসে আমার সাথে, যখন সিট ডাউন মিটিং হয়, বলি এই জিনিসগুলো। তারা বলে কি, মঈন ভাই যদি আমরা দিয়ে দেই টাকা খালি হয়ে যাবে,
কিন্তু আমরা বুঝাইতে পারি না যে বাংলাদেশে যারা ইনভেস্টর বাংলাদেশে ফেরত যাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে আনাটা আসলে কঠিন, সরকারি কোনো বৈধ নিয়ম নাই, যেই কারণে অবৈধ পথে আসে। অবৈধ পথে টাকা আসলে এটা আপনি কোথাও শো করতে পারবেন না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজন্য অনেকে যাদের ব্যবসা প্রতিষ্ঠান থার্ড কান্ট্রিতে আছে, যেসব দেশের অনলাইন ট্রানজ্যাকশন হয়, কোনো রেস্ট্রিকশন নাই, ওই সব দেশ থেকে আনাটা ইজি, কিন্তু শো করতে হবে আগে যেন EB-5-এ তারা সোর্স অফ মানিটা দেখতো, টাকা কোথা থেকে আসছে এবং সিজন কিনা, টাকাটা আপনার মানে আপনার কাছেই ছিল কিনা। যদি কারো থেকে ঋণ নিয়ে টাকা আসে এটা কিন্তু হবে না, এটা হচ্ছে আপনার টাকা হইতে হবে, ঋণটা তো আপনার না, দিয়ে দিতে হবে। তো আপনি এই যে বললেন যে 5 মিলিয়ন অর্থ দিলেই যেটুকুন আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি যে 5 মিলিয়ন ইনভেস্টমেন্ট করে, সেটা যাচাই বাছাই করে যদি যে ব্যক্তিরই সেটা কার্যকরী হচ্ছে বা উত্তীর্ণ হচ্ছে, তিনি এই গ্রিন কার্ড বা পরবর্তীতে নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। কিন্তু EB-5 যেটার কথা আপনি বলছিলেন, যেটা 800 থেকে 1.05 মিলিয়নের মধ্যেই, এবং খুব সহজেই চাইনিজদের কথাও বললেন। তো এক্ষেত্রে EB-5-এর ক্ষেত্রে কিন্তু একটি শর্ত ছিল যে 10 জনের চাকরির ব্যবস্থা করতে হবে, তারপরে আপনার এবং যেটা ওই বিনিয়োগ তো এটা ছিলই, তার সাথে যেটা ছিল যে 10 জনের চাকরির ব্যবস্থা করতে হবে। এরপরও কিন্তু তারা কন্ডিশনাল PR পেত, এক্ষেত্রে কি হবে? ধন্যবাদ। EB-5-এর ক্ষেত্রে চাকরি দিতে বাধ্যতামূলক না, যদি যারা করেছে তারা হচ্ছে যদি US ডেজিগনেটেড সার্ভিস সেন্টার আপনি ইনভেস্ট করেন, তখন এটা চাকরি দেওয়া লাগে না, এই টাকাটা ইনভেস্ট করলেই চলে, আপনি একটা ফিক্সড রেট অফ রিটার্ন পাবেন এবং টাকাটা আপনি একটা নির্দিষ্ট সময় পরে ফেরত পাবেন। এই জন্য আমরা এই কাজগুলো করে থাকি, লিগ্যাল সাইডটা আমরা দেখে থাকি। আর যারা যদি নিজে কোনো কোম্পানি ফর্ম করতে চায় টার্গেটেড এরিয়াতে, তখন তারা $800,000 মানে মিনিমাম এটা বেশি লাগবে, এর কমে হবে না, এর বেশি লাগতে পারে, তখন জব ক্রিয়েশনটার প্রয়োজন ছিল। এই যে বর্তমান যে সুযোগটা আসছে, যে আসবে, ট্রাম্পের এটা নির্বাচনী প্রচারণা ছিল এবং নির্বাচনী প্রচারণা অনুযায়ী সে জিনিসটা জীবিত রাখার জন্য এখন এই যে ওয়েবসাইটে চালু করেছে রেজিস্ট্রেশন করার জন্য, দ্যাট মিনস ওয়েটিং লিস্টে থাকার জন্য। কিন্তু এটা যখন কংগ্রেসে যাবে, তখন কংগ্রেসের অনুমোদন নেওয়ার জন্য এটা আইন আকারে যেতে হবে, তখন বলা হবে কোন ক্লজগুলো থাকবে এবং ডিটেলস দেওয়া থাকবে, ডকুমেন্ট কি লাগবে এবং কে কে এটার অনুমোদন পাবে। কোনো কিছু আছে যারা ওয়াচ লিস্টে থাকে তাদের হয়তো হবে না, টেররিস্টের নাম থাকলে হবে না, কোনো ক্রাইম থাকলে তাদেরকে দেওয়া হবে না। এগুলা অবশ্যই স্ক্রুটিনি করা হবে যখন এটা বিল আকারে আসবে। যদি কংগ্রেসের অনুমোদন লাগে, তখন কংগ্রেসে তারা একটা বিল আকারের প্রস্তাব দেবে, তখন কংগ্রেস অনুমোদন করলে তখনই এটা আমরা জানতে পারবো। এখন ট্রাম্প প্রশাসন নিজেও জানে না, আমরাও জানি না, কংগ্রেসের হাতেও কিছু নাই। এখন শুধুমাত্র আপনি ওয়েট লিস্টে নাম দেওয়ার জন্য কার্যক্রম শুরু করেছে, খুব শীঘ্রই তারা হয়তো এটা কাজ করবে। আমরা আপনার কাছে আরও প্রশ্ন আছে, একটা প্রশ্ন নিয়ে আমরা অনেকগুলো টেলিফোনও আমাদের লাইনে আছে, ফেসবুকেও প্রশ্ন আছে, সেগুলো নেব তো আপনার কাছে। এবং আমরা একটা কার্ডও করেছি, সেখানে সুবিধা অসুবিধাগুলো শর্তগুলো আমরা লিখেছি, সেগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে। আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এটি চালু হলে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের যে গোল্ড কার্ড যেটা আমরা বলছি, তো এইটা যদি চালু হয়, ইমিগ্রেশনের যে অন্যান্য প্রোগ্রাম যেগুলো আছে, তাই না, যেমন H-1B, L-1, ফ্যামিলি স্পন্সার্ড, অ্যাজাইলাম, রিফিউজি, ডিবি লটারি, এগুলো কি চালু থাকবে না এগুলোকে সব খালি টাকা আদায়ের জন্য এগুলো বন্ধ করে দেবে? অনুমেয় হচ্ছে এগুলা অবশ্যই বন্ধ হবে না, আনলেস যদি কংগ্রেসে বোথ পার্টি এগ্রি না হয়। সো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোনো বিল এখনো পাস হয় নাই। যদি এরকম কিছু বন্ধ করতে হবে, যেহেতু নাগরিকত্বের ব্যাপারটা এখানে আছে, যে কোনো যে পাথে নাগরিকত্ব অর্জন করা যায় ওই পাথগুলো কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। আপনারা দেখেছেন প্যারোল ইন প্লেস, যেটা আমাদের বাইডেন প্রশাসন দিয়েছিল, পরে এটা বন্ধ হয়ে গেল। সবার টাকা, অনেকের টাকা ফেরত আসছে, অনেকের টাকা কিন্তু ফেরত পাচ্ছে না। আমরা অভিযোগ পাচ্ছি অনেকের টাকা ফেরত পাচ্ছে না, কিন্তু টাকা ফেরত পাওয়ার কথা। সো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে নাথিং ইজ ফাইনালাইজ ইয়েট। আমরা এখন শুধু
ট্রাম্প এই এই যে ওয়েবসাইটের ব্যাপারে অনেক কথা বলছে, এটা খুব নরবরের ওয়েবসাইট, খুব একটা যে সফিস্টিকেটেড মনে হয় না। সো অনেক বিষয় আছে, ইনভলভ থাকবে এখানে, আমাদের অপেক্ষা করতে হবে। এবং যারা রেজিস্ট্রেশন করেছেন, ওয়েটিং লিস্টে আছেন ট্রাম্প কার্ডের জন্য, তারা ইমেইলে যোগাযোগ করবে তাদের সাথে, এবং তারা তখনই নোটিফাই হবেন যে আপনাদের কোন পথে আগাতে হবে, কি ডকুমেন্টের টাকাটা কোথায় জানাতে হবে, এই বিষয়গুলো তখন জানবেন। এবং অন্যান্য প্রোগ্রামগুলো বন্ধ হওয়ার কথা না, বন্ধ হলে এখানে অবশ্যই অবশ্যই এইটা রিকনসিডার করতে হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আরও প্রশ্ন আছে এই বিষয় সম্পর্কে, তো আমরা সেগুলো শুনবো। আমরা একটু দর্শকের প্রশ্ন নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিউ ইয়র্ক থেকে সবুজ বলছিলাম। জি, আমার দুইটা প্রশ্ন দয়া করে যদি মঈন ভাই বলে। আমি আসলে অ্যাপ্রুভ হয়েছিল 2 বছর আগে, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। 2 বছর হলো, এই ডিসেম্বর 15 তারিখে 2 বছর হবে। আমি আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ের জন্য, 4 জনের জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। আমি এখনো পাই নাই। আমি কি ম্যান্ডামাস করতে পারবো কিনা? ম্যান্ডামাস যদি করি, এক ফর্মে কি আমরা 4 জনের নামে করতে পারবো কিনা? আর সেকেন্ড প্রশ্নটা হলো, আমি একটা মানে বাঙালি না, বিদেশি এক লয়ারের কাছে আমি ম্যান্ডামাসের জন্য আলাপ করতে গেছিলাম। সে আমাকে একটা করলো যে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়ে যে গ্রিন কার্ড গুলা, এগুলো নাকি ট্রাম্প স্থগিত করে রাখছে। এই কথাটা কি সত্য কিনা, যে মঈন ভাইয়ের অফিসে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে, এরকম গ্রিন কার্ড ট্রাম্পের আমলে পাইছে কিনা? অনেক ধন্যবাদ জনাব শওকত আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। যেহেতু আপনার একজন অ্যাটর্নির মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছেন আর এটার সাথে কনসাল্ট করতেছেন, আমি ইন পাবলিক যে কথাগুলো বলতে পারি, যেটা ল সেটাই বলবো। অনেকের ট্রাম্প প্রশাসন আসার পরে অনেক যে ডকুমেন্টগুলো, অ্যাসাইলামে অনেকেই ডকুমেন্টগুলো হয়তো সঠিকভাবে প্রডিউস করা হয় নাই, অথবা ডকুমেন্টগুলো বাস্তবের সাথে মিল নাই। তারা এগুলা পরীক্ষা নিরীক্ষা করছে, এটা সত্য। যদি আপনার পরীক্ষা নিরীক্ষা সঠিক থাকে, তখন তাদেরকে গ্রিন কার্ড ইস্যু করা হবে। এবং ম্যান্ডামাস রিটটা অনেকেই বলে, আবার অনেকে না বুঝেও বলে। ম্যান্ডামাস হচ্ছে আপনি সরকারকে বাধ্য করার জন্য, সব ক্ষেত্রে ম্যান্ডামাস হয় না। আমরা একটা ওয়ার্ড যখন টিভিতে শুনি, কোনো একজন বলে গেলো ম্যান্ডামাস, মনে করে সবারটাই ম্যান্ডামাস। যেমন একটা এক্সাম্পল দেব, যাদের ভিসা নাম্বার এখনো বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই, তাদের জন্য কোনোভাবেই আমরা কিন্তু ওই যে এক্সপায়ার করার সুযোগ না। যদি কেউ বলে, ভুল বলবে, যদি কেউ বলে আপনার মিথ্যা প্রতারিত হবেন, এটা কোনো সুযোগ নেই। ভিসা নাম্বার যখন অ্যাভেলেবল হবে, হ্যাঁ, তখন আপনি চাইলে, আপনারটা যেহেতু ব্যাকলগে পড়ছে, আপনি চাইলে বলতে পারেন কজ দেখায় যে আমার এই সমস্যা আছে, হেলথ প্রবলেম, প্রেগনেন্ট, অথবা শারীরিক মানসিক কোনো প্রবলেম হচ্ছে, অথবা আর্থিক সমস্যা, এটা করতে পারেন। কিন্তু এখানে এইটার ক্ষেত্রে আমাদের কাছে অনেকে বলবো ভাই ম্যান্ডামাস করে আমারটা আগায় দেন। সো এটা ধারণাই নাই যে কার সাথে কথা বলছে এবং কি বুঝছে। ম্যান্ডামাস শব্দটা রিট হচ্ছে 5 প্রকার, এর মধ্যে ম্যান্ডামাস হচ্ছে একটা। আমরা যেটা শুনি এটা এমন লাফাই। আরেকটা কথা এখন প্রথমে বলতে হবে আমাকে, অনেকের কেস 4-5 বার অথবা একবার, যে সবগুলা কেসগুলা যে ডিপোর্টেড হয়ে গেছেন 10 বছর আগে, 20 বছর আগে, তারা হয়তো 2-1 বার কোয়ালিফাইড পিটিশন, যে আপনার ছেলে মেয়ে সিটিজেন অথবা ওয়াইফ সিটিজেন অথবা I-130 অ্যাপ্রুভ করা, তারা অনেক সময় কেস করে রিজেক্ট হয়েছে। তাদের উচিত দেশ থেকে চলে যাওয়া সরকারের নিয়ম অনুযায়ী, তারা যায় নাই। এখন এমন কোন লয়ারের কাছে তারা গেছে, লয়ার বলছে কি যে আমার কাছে 10,000 টাকা 5,000 টাকা আমি করে দেবো। দ্যাট মিনস তাকে এটা ডুবানোর জন্য করা হচ্ছে, তার টাকাটাই প্রয়োজন। সো এই টাকা করার মানে হয়তো ইমিগ্রেশন আপনাকে ভুলে গিয়েছিল, তখন অ্যাড্রেসটা দিলেন, মোশন ফাইল করা মানেই কিন্তু আপনার অ্যাপ্রুভ হয় নাই। এই ক্ষেত্রে আপনাকে যখন তারা জানবে, আপনি ঘরতে এসে নিয়ে যাবে, এবং আপনাকে তারা এই যে ফাইন, যে এখন পেনাল্টি আসছে $1.8 মিলিয়ন ফাইন হচ্ছে, যারাই এই দেশে ডিপোর্টেশন হওয়ার পরে মানে অবৈধভাবে ছিল, তাদের জন্য সবার ক্ষেত্রেই যারা জেনারেট করছে ফাইন 1.8 মিলিয়ন। কিন্তু এটা কমানো যাবে, কিন্তু 1.8 পর্যন্ত কমাইলে আপনি কত কমাবেন? হয়তো 500,000 দিবেন, 200,000 দিবেন, এই টাকাটাকে আপনাদের কাছে আছে, বাড়িঘর বেচে তো দিতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনারা যারা অসুবিধার মধ্যে আছেন, কোনো ফাইনাল কেসে করার আগে
3জন 5জন লয়ারের সাথে কথা বলেন, দেখেন যে আপনারটা যে লয়ার কথা বলছে সঠিক বলছে কিনা এবং তার কনফিডেন্স লেভেল কি, তবে লিখিত নেবেন। কারণ এগুলা কিন্তু আপনাদের জীবন মরণ সমস্যা। এখানে আপনাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া অনেক দুঃখজনক। স্বেচ্ছায় চলে যাওয়াটাই ভালো, এইসব অ্যারেস্ট হওয়ার থেকে স্বেচ্ছায় চলে যাওয়াই ভালো। আর একটা কথা আপনাকে কথা বলছিলাম, অনেকে এখন অ্যারেস্ট হচ্ছে, আমাদের কাছে কল আসছে অন্যান্য লয়ারের কেস, স্যার আমাকে ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি করতে পারি, বিভিন্ন কারণে অ্যারেস্ট হয়েছে, তার লয়ার এখন ফোনই ধরেন, লয়ার তার নাম্বার ব্লক করে রাখছে, নাম বলবো না কোন লয়ারের থেকে কিছু, কিন্তু এগুলো আপনাদের পরিচিত লয়ারের মধ্যেই। আপনারা যাদের যখন লয়ার ধরবেন, লয়ার সেল ফোনটা রাখবেন, যেই সব ক্ষেত্রে তারা যেন আপনাকে অ্যাটলিস্ট ট্যাক্সের জন্য সান্ত্বনা পান এবং সেজন্য আপনার কাজটা করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ অন্য লয়ার তখন আমাদের কাছে আসলে আমরা কিন্তু আপনাকে চিনি না, আপনার কেসটা আমার কাছে নাই, আমি তখন বলেন যে মুসলিম ব্রাদার হিসেবে, বাঙালি ভাই হিসেবে হেল্প করেন, কি হেল্পটা করবো? তখন তো আপনার কেসটা আমার হাতে নাই, আমি অনেক কিছু জানি না, আর আপনাদের কাছে ডকুমেন্ট রাখেনও না। এবং অনেকে মনে করেন যে সাদা লয়ার বা অমুক লয়ার, বিজি হলে বেশি বিজি হলে আরেক সমস্যা। সো আপনারা আপনাদের রাইটসটা, অধিকারটা জানুন। কিন্তু সবাইকে বলি অন্যায় কোনো কাজ করবেন না, একটা অন্যায় কাজ করলে অন্যদিকে আপনার ইমিগ্রেশনের দিকে ধাবিত হবে। এবং আপনারা যখন যে ঠিকানায় থাকেন ওই ঠিকানাটা সরকারকে জানাবেন। আমি আমার ফেসবুক রিলেও বলছি, অনেকবার বলছি যে আপনারা কোনো সময় যদি ঠিকানা পরিবর্তন করেন, ইউ মাস্ট লেট দ্য ইমিগ্রেশন উইদিন 5 to 10 বিজনেস ডেজ। যখন জানবেন তখনই জানাবেন, তখন আপনার জানতে কেসটা মুভ হইতে পারে হোক, কিন্তু আপনি চিন্তা ভাবনা করে অ্যাড্রেস চেঞ্জ করেন। কিন্তু কোর্টে যখন কেস থাকে তখন কিন্তু আপনি মোশন করতে হবে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য, ওই জায়গায় কেস নিতে চান, অথবা আপনার মর্জি। তো এটা তো ওনার একটা প্রশ্নের উত্তর দিলেন আপনি, আর উনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে গ্রিন কার্ড কি স্থগিত আছে কিনা, মানে ইস্যু হচ্ছে কিনা, এই বন্ধ আছে জিনিসটা কিনা। আমি বলছি এটা রিভিউর মধ্যে আছে, আপনি করার কিছু না, অপেক্ষা করতে হবে। আপনি যদি ডকুমেন্ট সঠিক থাকে আপনি অবশ্যই গ্রিন কার্ড পাবেন, যদি সঠিক না থাকে আপনি ইনভেস্টিগেশনের মধ্যে থাকতে পারেন। তার মানে ওনার যে প্রশ্ন ছিল যে গ্রিন কার্ড কি বন্ধ, মানে ইস্যু করা স্থগিত কিনা, সেটা নেই, গ্রিন কার্ড ইস্যু হচ্ছে। ইস্যু হচ্ছে, কিন্তু অ্যাসাইলামের যারা আছে তাদের ডকুমেন্ট রিভিউ করছে। আচ্ছা, রিভিউ করার পরে দিচ্ছে, কিন্তু দিচ্ছে, কিন্তু রিভিউ করার পরে যদি সন্দেহ থাকে তারা অপেক্ষা করতে হবে তাকে। অনেক ধন্যবাদ জনাব শওকত আপনার প্রশ্নের জন্য, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি ভাই, আমার দুইটা কোয়েশ্চন আছে। জি। আমার সেকেন্ড কোয়েশ্চনটা একটু বুঝবেন প্লিজ। আমার ফার্স্ট কোয়েশ্চনটা আমি বলতেছি, আমি ইউএস সিটিজেন, আমার আব্বুর জন্য অ্যাপ্লাই করেছি, মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছি। তো ইউএসসিএস ইন্টারভিউ স্কেজুয়াল করেছে। তো ইন্টারভিউতে কি কি কোয়েশ্চন করতে পারে বা কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে? সেকেন্ড কোয়েশ্চন হলো কি, আমার ছোট ভাই, এর বয়স 15 বছর, তো ওরও ভিজিট ভিসা আছে, ওভার স্টে করে নাই। তো এখন ওকে F1 স্ট্যাটাসে চেঞ্জ করতে হলে হাই স্কুল থেকে কি কি ডকুমেন্ট লাগবে? হাই স্কুল তো I-20 ইস্যু করে না, তো কি কি ডকুমেন্ট লাগবে এইটাই জানার ছিল। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার খুব সুন্দর প্রশ্নের জন্য। কিন্তু আপনি যে মাধ্যমে কথা বলছেন, পাবলিক টেলিভিশন, এটা এত কিছু বলা হয়তো সম্ভব হবে না। আপনি অবশ্যই হয়তো আপনার কনসালটেন্ট ফি লাগবে, একজন অ্যাটর্নির সাথে সরাসরি গিয়ে কথা বলবেন। এখন যদি আপনি দুই কথায় উত্তর দিয়ে আপনি অর্ধেক বুঝবেন, কাজ শুরু করবেন, পরে বলবেন অ্যাটর্নি মঈন চৌধুরীর কথায় করলাম, কাজটা হলো না। আপনার বাবার জন্য যদি ইন্টারভিউ স্কেজুল হলে আপনি একজন অ্যাটর্নির সাথে যা দেখা করবেন, সে আপনাকে মক ট্রেনিং করবে, কি কি প্রশ্ন আসতে পারে। আপনার বাবার অপারেশন প্রয়োজন হচ্ছে, আগে ইন্টারভিউ লাগতো না। আমরা আগে ট্রাম্প প্রশাসনের আগে আমরা যত কেস করেছি কোন ইন্টারভিউ লাগে নাই, 3-5 মাসের মধ্যে গ্রিন কার্ড বাসায় চলে আসতো, তাদের ইন্টারভিউ লাগে না যদি রিয়েল কেস হয়, সন্দেহ না করলে। কিন্তু এখন ট্রাম্প প্রশাসনে হাজব্যান্ড ওয়াইফকে ইন্টারভিউ নিচ্ছে এবং সব ক্ষেত্রে ইন্টারভিউটা প্রয়োজন। তো আপনি একটু মনে হয় আপনার সব কাগজপত্র নিয়ে যে কোনো একজন, আমার কাছে আসার প্রয়োজন নেই, যে কোনো একজন অ্যাটর্নির সাথে, আমাদের সহকারী না, অনেকে প্যারালিগ্যালকে অ্যাটর্নি মনে করে, অ্যাটর্নি অফিসে কাজ করলে সে অ্যাটর্নি না, কনসালটেন্টরা অ্যাটর্নি না। যখন বলবে কনসালটেন্ট হি ইজ নট এ লয়ার, শি ইজ নট এ লয়ার, তখন অ্যাটর্নি এট ল যারা যে কোনো কারোর কাছে যান, গিয়ে ছেড়ে সরাসরি কনসালটেন্ট ফি দিয়ে কথা বলেন, ডকুমেন্টটা রিভিউ করবে, লাগলে সে বলবে কোন ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন। আপনার ভাইয়ের যদি ট্যুরিস্ট থাকে, আপনার বাবা যদি সিটিজেন হয়ে যায়, সিটিজেন হওয়া সম্ভব না, তার গ্রিন কার্ড দিয়েও সে অ্যাপ্লাই করতে পারবে। এগুলা যদি আপনার বাবা গ্রিন কার্ড
পাওয়ার পরে অ্যাপ্লাই করলে এখন আমেরিকায় থাকা অবস্থায় তাকে অ্যাডজাস্ট করা সম্ভব, কারণ তার বয়স কম এবং সে যদি দুই একবার এক্সটেনশন করলেই হয়তো হবে, কারণ এখানে থাকলে অ্যাডজাস্টমেন্টটা খুব ইজি, মাত্র 3 মাস ব্যাকলগ, বাংলাদেশে থাকলে কয়েক বছরের ব্যবধান। সো এটা আপনার জন্য গুড নিউজ। আপনি চাইলে একজন অ্যাটর্নির সাথে কথা বলেন, গিয়ে কথা বলেন সব। সেক্ষেত্রে উনি বলছিলেন যে যদি হাই স্কুলে ভর্তি হতে চায়, হাই স্কুলে সেক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগতে পারে? যদি I-20 যখন ইস্যু করছেন আপনাকে প্রাইভেট স্কুলে ভর্তি হতে হবে। এই পরিমাণ সামর্থ্য আপনার আছে কিনা আমরা জানি না, অনেক এক্সপেন্সিভ। এখানে যারা বড় লোক তারা অনেকেই পাবলিক স্কুলে বা প্রাইভেট স্কুলে যায় না, অনেক হয়তো 15-16 হাজার টাকা লাগবে ইয়ারলি অথবা কোয়ার্টারলি। সো এই ক্ষেত্রে প্রাইভেট স্কুল অনেক সময় অনেক স্কুলগুলো ইউনিভার্সিটি থেকে এক্সপেন্সিভ। সো এই ক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে আপনি কতটুকু পারবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। মাসুদ আলম তিনি একটি প্রশ্ন রেখেছেন যে ভিজিট ভিসায় এসে অলরেডি সোশ্যাল ওয়ার্ক পারমিট পেয়েছি, মামলার কোনো কিছু অনলাইনেও নাই, কোনো হিয়ারিংয়ের জন্য ডাকে নেই, এখন কি করা উচিত? আসছি 1 বছরের উপরে হয়ে গেছে। ধন্যবাদ। ভিজিট ভিসায় এসেছেন, এসে তো কার্ড পান নাই, আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন করেছেন, হয়তো অ্যাসাইলাম করেছেন বা অ্যাডজাস্টমেন্ট ফাইল করেছেন, এটা আপনাকে কোর্টে যাওয়ার প্রয়োজন নাই। যদি আপনি ভিজিট ভিসায় থাকেন, আপনি আপনার ট্র্যাকিং রেকর্ড দেখেন, আপনার সব এই যে রিসিপ্ট নাম্বার দিয়ে ফলো আপ করতে হবে। এই ক্ষেত্রে ভয়ের কিছু নাই। আবারও বলবো, আমি জানি না কি ধরনের ফাইল আপনি করেছেন, এই জন্য এইসব ক্ষেত্রে যাদের অ্যাটর্নি আছে তারা অ্যাটর্নির সাথে গিয়ে কথা বলবেন। আমি সবসময় এটা বলি, কারণ এই টিভির অ্যাডভাইসটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, সবার ক্ষেত্রে একরকম, আপনার কেসটা ভিন্ন হতে পারে, কিন্তু কিছু একটা ধারণা তারা পেতে পারে, সেই ধারণার ভিত্তিতে একজন অ্যাটর্নির কাছে তার তো অ্যাটর্নি আছে অলরেডি। এই যে আপনি যে পরামর্শটা দিলেন যে অ্যাটর্নির কাছে যেতে হবে, এটাও তো টেলিভিশনের অ্যাটর্নি তার আছে একজন। এখন সে যদি অ্যাটর্নির কাছে না বুঝেন, আরেকজন অ্যাটর্নির কাছে সরাসরি আপনি কাগজ নিয়ে যাবেন। অনেকে আসে শুধু মুখে কথা বলতে, ভাই কাগজ তো আনি নেই। তো কাগজ আপনি না দেখলে, একটা ডাক্তার যেমন আর প্রেসক্রিপশন লিখে, তেমন অ্যাটর্নি আপনার অবস্থা বুঝে তারপরে ডায়াগনোসিস করে আপনার কাজটা করতে হবে। আপনার ভালোর জন্য বলছে, আমাকে অনেক হয়তো ভাবে আমি খুব কথাগুলো খুব রুড ভাবে বলি, রুড না, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই। এই সতর্কগুলোর কারণে কিন্তু অনেকে বললাম না যে অ্যারেস্ট হচ্ছে ফর নাথিং। ছোট অন্যান্য স্টেটে যারা থাকে, নিউ ইয়র্কে একটু ব্যতিক্রম, অন্যান্য স্টেটে যারা থাকে একটা ট্রাফিক ভায়োলেশনে তাকে অ্যারেস্ট করে পাঠিয়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা খুবই সতর্ক থাকবেন, এবং আপনার কাছে পরামর্শ হলো আপনি অপেক্ষা করা, এবং আপনাদের ইমেল দেওয়া হয়ে থাকে, ইমেলটা কন্টিনিউ ফলো করবেন, এবং আপনার যদি অনলাইনে ফাইল করে থাকেন আপনার পাসওয়ার্ড এবং ইমেল আপনার কাছে রাখবেন, আপনি কন্টিনিউ এটা মনিটর করবেন। এবং আপনার যদি ইন্টারভিউ যেন মিস না, যদি কোনো ইন্টারভিউ মিস করেন আপনার কিন্তু কেস ডিপোর্টেশনে চলে যেতে পারে, রিভল প্রসিডিংয়ে চলে যেতে পারে। অনেক ধন্যবাদ রাসেল ভুঁইয়া। রাসেল ভুঁইয়ার প্রশ্নটি পড়ে তারপরে টেলিফোনে যাব। My friend came B2 visa 2019 and he was applied and stay in USC V3 2021 and he got permanent green card November 2024. When he can apply for citizenship? শুধুমাত্র ম্যারেজ বেসড ছাড়া বাকি ম্যারেজ বেসড সিটিজেনকে বিয়ে করলে, সিটিজেনের সাথে থাকলে, একসাথে সংসার করলে, ডকুমেন্ট থাকলে 3 বছরের আগে অ্যাপ্লাই করা সিটিজেনশিপ। বাকি সব কিছুতে 5 years রেসিডেন্সি রিকোয়ারমেন্ট। EB3 নিয়ে যদি প্রশ্নটা আপনি করছেন, প্রশ্নটা আসছে, কথা বলতে হচ্ছে, অনেক EB3 যারা আগে করেছে তাদেরকে ফ্লোরিডাতে গত সপ্তাহে তাকে ফ্লোরিডাতে গ্রেফতার করেছে। কেন গ্রেফতার করেছে? সে যেই কোম্পানির সাথে কাজ নিয়ে আসছিল, সে অন্য ওই জায়গায় কাজ না করেছে, তার নিজস্ব ব্যবসা শুরু করেছে। আপনারা যারা EB3 মিট কাটার হিসেবে আসছেন, অনেকে মিট কাটার, স্যান্ডউইচ মেকার, অনেকে গ্যাস স্টেশন, EB3 তে যারা আসছে, মিট কাটার, স্যান্ডউইচ মেকার, তারপরে ফ্রোজেন ফুড কাজ করে, বিভিন্ন রিমোটের, তারা করে কি এখানে কাজ করেই না করে তারা ল হচ্ছে আপনি সিগনিফিকেন্ট পিরিয়ড আপনি কাজ করতে পারবেন। এমপ্লয়ার আপনাকে কি লেনদেন করছেন নোবডি নোজ। আমেরিকান ইমিগ্রেশন নোজ দের এমপ্লয়ার যে কোম্পানির মালিক, সে আপনাকে প্রয়োজন, সে আপনার জন্য টাকা পয়সা খরচ করছে, অ্যাটর্নি কস্ট এমপ্লয়ার দিয়েছে, আপনি 1 পয়সা এখানে খরচ করার কথা না, আপনি 1 পয়সা এখানে কাউকে দেন নাই। যদি যে ইমিগ্রেশন জানে যে কাউকে টাকা দিয়ে আসছেন, ইউ উইল বি ডিপোর্টেড। অ্যান্ড যেই কথাটা বলছি, আবারও বলছি, তখন ওই ভদ্রলোক করছে কি, ওইখানে কাজ না করে সরাসরি আরেক জায়গায়
করে যে ব্যবসা শুরু করেছে তাকে এখান থেকে গ্রেফতার করেছে। কেন গ্রেফতার করেছে? সে গ্রিন কার্ডের শর্ত ভঙ্গ করেছে। এইসব করে যারা নাগরিকও হয়ে গেছেন, যদি প্রমাণ হয় যে ইউ ভায়োলেটেড দি কন্ডিশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি, ইউ ক্যান বি রিভোকড। আপনার গ্রিন কার্ড বাতিল হতে পারে, আপনার সিটিজেনশিপ বাতিল হতে পারে। দিস ইজ দি ল। আমি আমার মন গড়া কথা বলছি না, দিস ইজ দি ল অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অ্যান্ড ইমিগ্রেশন ল। তারা যে কোনো সময় তারা ভাবতে পারেন যে আমরা ভাবি যে একজনের রেড লাইট ভায়োলেট করছে, রেড লাইট, আমি রেড লাইট ভায়োলেট কি হবে? যাকে ধরে তার জন্য বিপদ। একজন গেছে চলে গেছে, কার সময় কখন আসবে অন্য, আপনি সিটিজেন হয়ে গেল যে সময় আসবে না, ইউ নেভার নো। অনেক ধন্যবাদ রাসেল ভুঁইয়া আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মাসুদ, আমি সানিসের থেকে বলতেছি। জি, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। জি, আমি একটা প্রশ্ন করতে চাই। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছি 2007-এ। কোন মাসে? তাদের ইন্টারভিউ ডেট জুন জুলাইয়ের দিকে, খেয়াল নেই এক্স্যাক্টলি। আচ্ছা, তো তার ইন্টারভিউ ডেট এখনো আসে নাই। এখন তার একটা বাচ্চা হয়েছে 3-4 মাস আগে। এখন কি এই বাচ্চার নামটা কি অ্যাড করতে হবে নাকি ইন্টারভিউ আসলে তখন বলবো? ধন্যবাদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম যদি কারো হয়ে থাকে অবশ্যই আপনারা যখন যা চেঞ্জ হয়, ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ হলে তাৎক্ষণিক উইদিন 10 ডেজ, উইদিন শর্ট পিরিয়ড, যখন আপনি কাগজ পাবেন তখনই আপডেট করার চেষ্টা করবেন। যেহেতু বাচ্চার জন্ম হয়েছে, তারটা যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করবেন। ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট থাকলে ইমিডিয়েট আপডেট করেন, কারণ না হলে তারা হয়তো বিশ্বাস করেন বা বাচ্চা একটু বড় হয়ে, বাচ্চা 1 বছর হলে তখন হয়তো আপনি অন্য কারো বাচ্চা নিয়ে আসবেন, তারা ভাবতে পারে। সেই ক্ষেত্রে বি অনেস্ট, এবং ইমিগ্রেশন যখন যে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয় অবশ্যই জানাবেন। কেউ বিবাহিত থাকতে পারে, ডিভোর্স হইতে পারে, আবার নতুন বিয়ে করতে পারে, সে নতুন বউ আনতে পারে, সমস্যা নাই। বাচ্চা একটা বড় হয়েছে, তারা নতুন বাচ্চা জন্ম তারা দিতে হবে, অবশ্যই জানাতে হবে। অবশ্যই। তার মানে জনাব মাকসুদ, আপনার যে ভাইয়ের যে বাচ্চাটি হয়েছে 3 মাস হয়ে গেছে, অবশ্যই আপনি জানিয়ে দিন। তা আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম শামসুল আলম। জি, আমি অ্যাটর্নি মঈন ভাইয়ের একটি ফ্যান। জি, ভাইয়ের সাথে কয়েকবার আমার দেখা হয়েছিল মাদারীপুর আপনার পিকনিকের। জি, আপনার প্রশ্ন করুন, আমার সময় কম। প্রশ্নটা হচ্ছে, আমি এখানে আসছি আপনার B1 B2 তে এসছি, পরে এখানে আমি যথারীতি নিয়ম মেনে যাইলামও করছি। তো এখন প্রতিদিনই তো আইন চেঞ্জ হচ্ছে, তো আমরা মানে খুবই দুশ্চিন্তায় সময় কাটাচ্ছি। এ ব্যাপারে আমাদের জন্য আমার জন্য কি পরামর্শ চাইতে পারি? ধন্যবাদ। আপনি মাদারীপুরের মানুষ খুব ভালো লোক, ভালো লাগে, ওরা খুব আন্তরিক। ধন্যবাদ আপনাকে। সো যে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, আপনি যদি যথারীতি অ্যাসাইলাম ফাইল করে থাকেন, যেহেতু ট্রাম্প প্রশাসনের আগে ফাইল করেছেন, আপনার ইন্টারভিউ হয়তো এত তাড়াতাড়ি নাও আসতে পারে। রিসেন্টলি যারা ফাইল করছে তাদের অনেকের 2 মাসে ডেট চলে আসছে, অনেকের আবার 2 মাস আসছে না, অনেকের লেট হচ্ছে, ডিপেন্ড করে, র্যান্ডমলি তারা চুজ করে। সো আপনার যদি ডেট আসে নাই, আপনি নিশ্চুপ থাকতে পারেন, কোনো অপরাধে জড়াবেন না। ভেরি ইম্পর্টেন্ট, কোনো যেন অপরাধে না জড়ানো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ডোমেস্টিক ভায়োলেন্স, হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া হলে কখনো এটা অন্যকে বলার দরকার নাই, আপনারা নিজেরা মিটমাট করার চেষ্টা করবেন। যদি একবার 911 কল হয়, আপনার কিন্তু বিপদ আছে, দুজনেরই বিপদ। সো এই ক্ষেত্রে সতর্ক থাকবেন যেন কোনো ক্রাইমে না জড়ান। আপনাদের ভয়ের কোনো কারণ নেই, যদি ক্রাইম না করেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ট্রাম্প প্রশাসন বৈধদের জন্য কোনো ধরনের রেস্ট্রিকশন রাখে নাই। অনেক ধন্যবাদ জনাব আলম, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি জানাকে থেকে বলতেছি। জি, বলুন। আমার হাজবেন্ড একাডেমি গ্রিন কার্ড পাইছিল আর কি। গ্রিন কার্ড পাওয়ার আগে আমাদের জন্য অ্যাপ্লাই করছে, তো উনি গ্রিন কার্ড পাওয়ার আগে আমি এখানে আসছিলাম আর কি। আমার জন্য অ্যাপ্লাই করছে গ্রিন কার্ডের জন্য 6 মাস হবে। আমি গ্রিন কার্ড কখন পাবো এটার জন্য?
আপনি প্রশ্নটি বুঝেছেন কি? ধন্যবাদ, আপনারা লাকি পারসন যারা অ্যাসাইলাম উইন করার পরে অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি চলে আসে। কারণ আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই যথার সময়ে পাবেন, আপনি শুধু রিসিট নাম্বার আছে ফলো করেন। যেহেতু আপনি মেইন অ্যাপ্লিক্যান্ট না, আপনার হাজবেন্ড তো গ্রিন কার্ড পেয়ে গেছে, আপনার ভয়ের কিছু নাই। যদি মেইন অ্যাপ্লিক্যান্ট নিয়ে এখানে প্রশ্ন, তাদের গ্রিন কার্ডগুলো ডকুমেন্টের জন্য রিভিউ হচ্ছে, কিন্তু আপনার কোনো এদিকে সমস্যা নাই, টাইম মতো আপনি পাবেন, শুধু রিসিট নাম্বার দিয়ে ফলো আপ রাখেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান থেকে মাজেদা বলছি। জি, আমার ভাগ্নি জামাই দুইটাই গ্রিন কার্ড হোল্ডার। ভাগ্নিটা এখন প্রেগন্যান্ট, বাচ্চা হবে আগামী মাসে জুলাইতে। তো ও কি জন্মগত সিটিজেনশিপ পাবে? বাচ্চা জন্মগত সিটিজেনশিপ পাবে কিনা, এই তো? আর ওর বাবা যদি না পায়, তাহলে কি ওর বাবা আগামী বছর সিটিজেনশিপে অ্যাপ্লাই করবে? তো তখন কি ওই বাচ্চাটা সহ করতে পারবে? অনেক ধন্যবাদ মাজেদা আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঞ্চ চৌধুরী। ধন্যবাদ। এরকম খালা থাকলে তো ভালো, খালা টিভিতে প্রশ্ন করে বাতিল না, ইটস গুড। সো যেই কথাটা ছিল জন্মসূত্রে নাগরিকত্ব 14th অ্যামেন্ডমেন্ট ইউনাইটেড স্টেটস 1798 সালে, এইগুলা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। এটা অনলি ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট ডিসাইড করবে। এখন এগুলা পেন্ডিং আছে, হোল্ডে আছে, এমন ইনজাংশন নাই। একসময় ইনজাংশন ছিল যে রেস্ট্রিক্টিং অর্ডার ছিল, এটা আর হবে না, বন্ধ থাকবে। তো আপার কোর্ট যেটা সার্কিট কোর্ট, আমেরিকার সেকেন্ড হাইয়েস্ট কোর্ট, যেটা সুপ্রিম কোর্টের নিচে ইউএস সার্কিট কোর্টে এটা বলবৎ রাখছে যে হ্যাঁ, তারা এখনো জন্মসূত্রে নাগরিকত্ব পাবে, পেন্ডিং দি কেস শুরু হওয়ার আগ পর্যন্ত এখনো তারা এটা জন্মসূত্রে নাগরিকত্ব অ্যাকসেপ্ট করছে, সেটা বাতিল হয় না এবং এটা এখনো বন্ধ হয় নাই। সো আপনি যখন জন্ম হবে, আপনার সাথে সাথে পাসপোর্ট বানানোর চেষ্টা করবেন, সো ইউ আর সেফ। তার মানে আপনার ভাগ্নির যে বাচ্চা হওয়ার সাথে সাথেই জন্মসূত্রে নাগরিকত্ব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ মাজেদা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার নাম হচ্ছে নাইম আহমেদ, আমি থাকি ব্রঙ্কস। জি, 2023 সালে আমার আন্ডারে স্টেট উইন হয়েছে এবং আমার I-360 অ্যাপ্রুভ হয়েছে। এখন আমি অ্যাডজাস্টমেন্ট কবে করতে পারবো? I-485। অনেক ধন্যবাদ নাইম। খুবই স্মার্ট লোক, ওনাদের লয়ার আছে, লয়ার তো অবশ্যই আছে। 360 লয়ার ছাড়া অ্যাপ্রুভ হয় না। যত দুইটা 360 আগে বুঝাই আমাদের দর্শকদের স্বার্থে, নাহলে তো আপনার কথা আপনি বুঝেন, আর কেউ বুঝবে না। 360 হচ্ছে সেলফ পিটিশনিং। যদি কেউ ওনার যে কেসটা হচ্ছে আন্ডার এজ, উনি মানে স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল, ওনার বয়স ছিল 21-এর নিচে, কেউ উনাকে গার্ডিয়ান দেখে তার পিতা মাতাকে পরিত্যক্ত করে দিয়েছে আসার পরে, অথবা সে যখন বর্ডার দিয়ে আসছে সে তার বলছে তার এখানে আর কেউ নাই এবং দেশেও তার গার্ডিয়ান নাই, তখন একজন তার গার্ডিয়ানশিপ নিল। লোকাল কোর্টে যে স্টেট কোর্ট থেকে গার্ডিয়ানশিপ নিতে হয়, নেওয়ার পরে ওই গার্ডিয়ানের কিন্তু অনেকে বুঝে না, ওই গার্ডিয়ানের কিন্তু 14 বছরের উপরে যারা এই বাড়িতে থাকে সবার ফিঙ্গারপ্রিন্ট হয়, সবাইকে এই গার্ডিয়ানটা কিন্তু তার জন্য রেসপন্সিবল। সে যদি কোনো অপরাধ করে গার্ডিয়ান কাছে জিম্মা হিসেবে ধরবে এবং ওই বাসায় থাকার কথা। অনেকে দেখা যায় যে গার্ডিয়ানশিপ নিল, সেই ছেলেকে একদিন টাকা পাচ্ছে না। দিস ইজ অ্যানাদার ভায়োলেশন অফ ল। সো গার্ডিয়ানশিপ নিয়ে তাকে অ্যাপ্লাই করা হয়েছে এবং সে এই জায়গায় গার্ডিয়ানশিপ অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে কোর্টে তখন সে ফাইল করবে ইন্ডিভিজুয়ালি যে 360 বলে সেলফ পিটিশনিং, যে আমার এইটার অ্যাপ্রুভ হওয়ার পরে অনেক ব্যাকলগ আছে। আপনি আপনার অ্যাটর্নির সাথে গেলে সে আপ টু ডেট আপনাকে বলবে কবে ফাইল করতে পারবে। অনেক ধন্যবাদ নাইম আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে, আমাদের হাতে সময় নেই, দয়া করে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে আপনার প্রশ্নটি করুন। আপনি অপেক্ষা করছি, সময় নষ্ট করবেন না।
আচ্ছা, নাই বলে আমরা জাস্ট একটা প্রশ্ন পড়ে নিই। মাহমুদ চৌধুরী শাকিল তিনি বলছেন, আমি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি, আমার আবেদন তারা USCIS I-765 অ্যাপ্রুভ করেছে, 81 দিন হয়ে গেছে, এখনো আসেনি, আমি কি করতে পারি? ধন্যবাদ। অনেকের আমরা যারা করি ব্যক্তি, আমি কোনো অ্যাটর্নিকে ছোট করছি না, সব অ্যাটর্নি মোটামুটি একদম সঠিক কাজ, একই ধরনের কাজ করি আমরা। সো কারোটা আমরা যা করি 2 সপ্তাহে চলে আসে, সেভ 2 উইকস, সে বুঝার আগে কাজ চলে আসে, আর কারোটা সময় লাগে, সেক্ষেত্রে আপনার অপেক্ষা করতে হবে। এখানে আপনার অ্যাটর্নির কোনো ফল্ট নাই, এখানে অনেক সময় লাগে, বিভিন্ন কারণের সময়, অথবা ফিঙ্গারপ্রিন্ট সমস্যা থাকতে পারে, যে কোনো কারণের সময় লাগতে পারে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস লাগতে পারে। অ্যাটর্নির এখানে আপনার কোনো দোষ নাই, কোনোটা তাড়াতাড়ি আসে, কোনোটা লেট আসে। তো আপনি ট্র্যাকিং নাম্বারটা দিয়ে ফলো করবেন, কেস নাম্বার দিয়ে, তারা আপনি জানতে পারবেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ চৌধুরী শাকিল, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধাতে এই অনুষ্ঠানও শেষ করতে হবে। তবে শেষ করার আগে এই যেটা গোল্ড কার্ড নিয়ে ছোট্ট একটি প্রশ্ন থাকবে, যে সেটি হচ্ছে যে আবেদনটা তো কয়েকদিন আগে শুরু হয়েছে, আপনি বললেন, এটা কি চলতেই থাকবে নাকি কোনো একটা ডেড এন্ডিং আছে? কন্টিনিউ চলার কথা, আনলেস আমরা $1 ট্রিলিয়ন যদি পাওয়ার আগ পর্যন্ত এটা কন্টিনিউ চলবে, টার্গেট ফিল আপ পর্যন্ত। এর ভিতরেই হয়তো ট্রাম্প প্রশাসন নতুন আইন নিয়ে আসবে, এইটা কিভাবে বাস্তবায়ন করবে এই আইনটা নিয়ে আসবে। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আমাদের প্রোগ্রাম কারো যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন উপকৃত হয়েছেন, রানা ভাইকে ধন্যবাদ। আপনারা যে যার মতো করে কোনো হাংরি পিপুলকে দেশে অথবা বিদেশে একবেলা খাওয়াবেন, এটা আমাদের অনুরোধ। আমার পক্ষ থেকে, আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল নিয়ে কাজ করি, এটার পক্ষ থেকে অনুরোধ করি, যদি আমাদের প্রোগ্রাম TBN এর পক্ষ, TBN-কে ভালোবেসে, আমাদেরকে ভালোবেসে আপনারা কোনো হাংরি পার্সনকে একবেলা খাওয়াবেন। দেশে অনেক মানবিক কথা, অনেক মানবিক প্রশ্ন রেখে যাওয়া। আশা করি নিশ্চয়ই এটা সবাই আমরা করি, অন্তত আমরা যারা ধর্মে বিশ্বাস করি, যে ধর্মেই থাকি না কোনো, প্রতিটা ধর্মের মানুষই আমরা এই বিষয়টি অত্যন্ত খুব গুরুত্বের সঙ্গে দেখি এবং সেটা আমরা করে থাকি। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপনাদের বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, সুখবর দিয়ে কথা বলেছেন এবং পাশাপাশি অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা বৃদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটি সুখবর দিয়েই অনুষ্ঠানটি শুরু করেছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের গোল্ড কার্ডের যে আবেদন সেটা শুরু হয়ে গেছে এবং শর্ত ছাড়াই গ্রিন কার্ড এবং নাগরিকত্ব পাবো, কিভাবে পাবো, অনেকগুলো প্রশ্ন করেছিলাম, আপনাদের অনেক প্রশ্নের জবাবও দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।